ডান হয়ে যাবে। ওকে, তো হাইড্রাইডসকে বেসিক্যালি দুটো বেসিসে ভাগ করা যায়। ফার্স্ট বেসিসটা হচ্ছে বেসিস অফ কেমিক্যাল বন্ড। ওকে, একটা হচ্ছে আয়নিক হাইড্রাইড, এটা বেসিক্যালি হয় হচ্ছে মেটাল অ্যান্ড হাইড্রোজেন। যেহেতু মেটালটা মানে হাইড্রোজেনটা যেহেতু নন মেটাল, ঠিক আছে, হাইড্রোজেন যেহেতু নন মেটাল, তো হাইড্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে আর মেটাল ইলেকট্রন ডোনেট করবে, তাহলে ওরা দুজন মিলে যে হাইড্রাইডটা তৈরি করবে সেটা অবশ্যই আয়নিক কম্পাউন্ড হবে। মানে ধরো সোডিয়াম, দুখানা সোডিয়াম নাও, তার সঙ্গে H2 নাও, তাহলে এটা কি করছে, দুখানা NaH বানিয়ে দিচ্ছে। তাহলে ইন দ্যাট কেস ইট ইজ Na প্লাস অ্যান্ড H মাইনাস করে ল্যাটিস তৈরি করছে, ক্রিস্টাল ল্যাটিস তৈরি করছে। নাম্বার 2 হচ্ছে কোভ্যালেন্ট হাইড্রাইড। দ্যাট মিন্স হাইড্রোজেন ইজ শেয়ারিং ইটস ইলেকট্রন উইথ সাম other element, and that is only possible if the other one is a non-metallic non-metal. So non-metal plus hydrogen, that gives us non-metallic hydride, যেমন ধরো non-metal hydride, non-metal hydride-টা জাস্ট ওয়েট করে এই মাত্র স্টার্ট করলাম। আচ্ছা, গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল, একদম রাস্তা খালি ছিল। ওকে, তুই মোবাইল থেকে দেখতে পারবে? স্যার মোবাইল তো আমার নিজের তো নেই, ওটা মায়ের। হ্যাঁ ঠিক আছে, ও আসুক, ওটা থেকে দেখে নিই। এক মিনিট। হর্ষিত, লকডাউন দেখবেন, তুমি উপরে বসে পড়ো, তুমি মোবাইল থেকে স্ক্রিনটা দেখে নাও, ঠিক আছে? তাহলে ও দেখতে পাবে, তাহলে এখানে যেতে দরকার পড়বে। তুমি তাহলে এদিকে চলে গেছো, তা তুমি এখান থেকে দেখতে পাবে, এখানেই বসে মোবাইল থেকে স্ক্রিনটা দেখে নাও। ওকে, তা সেক্ষেত্রে নন মেটাল হাইড্রাইড হচ্ছে, যেমন ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন, N2 নাইট্রোজেন আর 3H2, তাহলে এরা যে হাইড্রাইডটা করছে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়া একটা নন মেটাল হাইড্রাইড, এর মধ্যে যেহেতু নাইট্রোজেনও ইলেকট্রন শেয়ার করবে আর হাইড্রোজেনও ইলেকট্রন শেয়ার করবে, সো দ্যাট উইল বি আ কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, সো দিস ইজ আ কোভ্যালেন্ট হাইড্রাইড। আর নাম্বার 3টা হচ্ছে, এরা একটা টিপিক্যাল হাইড্রাইড, তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড, আর এটাকে মেটালিক হাইড্রাইডও বলে, কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে বেসিস অফ বন্ড। তো আমরা যখন কেমিক্যাল বন্ডিং করছিলাম তখন আমরা 3টে টাইপের কেমিক্যাল বন্ড দেখেছিলাম, একটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, 4টে টাইপের কেমিক্যাল বন্ড দেখেছিলাম, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড আর মেটালিক বন্ড। তো এই ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডকে মেটালিক বন্ড হাইড্রাইডও বলে বা মেটালিক হাইড্রাইডও বলে। এবার কথা হচ্ছে যে মেটালিক হাইড্রাইডের সঙ্গে আয়নিক হাইড্রাইডের কী ডিফারেন্স? আয়নিকের মধ্যেও তো মেটাল আছে, আবার এখানেও নামটা বলছে মেটালিক হাইড্রাইড, তাহলে এতে মধ্যেও মেটাল থাকবে। তো তফাৎটা কিসে? তফাৎটা হচ্ছে বন্ডের নেচারে। মেটালিক হাইড্রাইডে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না, ইটস আ ফিজিক্যাল সলিউশন। দিস ইজ আ, তাই জন্য এটা আলাদা কালারে লিখেছি, ফিজিক্যাল সলিউশন অফ হাইড্রোজেন গ্যাস ইন সলিড মেটালস। তাই জন্য এটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না।
এটা একটা ফিজিক্যাল মিক্সচার হচ্ছে জাস্ট, ঠিক যেমনভাবে সল্ট বা সুগার যেভাবে জলের মধ্যে ডিজলভ হয়, সুগারের জলের মধ্যে তো অনেকটা স্পেস আছে, মানে দুটো মলিকুলসের মধ্যে গ্যাপ থাকে। তো সল্টের যেসব আয়নগুলো আছে বা সুগারের যেসব মলিকিউলগুলো আছে সেগুলো কী করে সেই গ্যাপগুলোতে ঢুকে যায়। এখানেও ঠিক তেমনি হাইড্রোজেন যে অ্যাটমগুলো আছে সেটা সলিডের মাঝখানে সলিডের অ্যাটমের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপে ঢুকে যায়। তার ফলে এখানে ভ্যালেন্সি ব্যাপারটা দেখা যায় না। ইফ ইউ ওয়ান্ট টু সি ভ্যালেন্সি, দেয়ার উইল বি নো এফেক্টিভ ভ্যালেন্সি। ঠিক আছে? কেমন হয়? যেমন ধরো এখানে এক্সাম্পল দিয়েছে কিছু কিছু মেটালিক আর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডের VH, ভ্যানাডিয়াম হাইড্রাইড। যদি ভ্যালেন্সি দিক থেকে দেখতে হয়, এটা ভ্যালেন্সি হওয়া উচিত VH5, কারণ ভ্যানাডিয়ামের ভ্যালেন্সি 5, কিন্তু এটা কিন্তু তা হচ্ছে না। এটা কি হচ্ছে না, অনেকগুলো ভ্যানাডিয়াম অ্যাটমের মাঝখানে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম ঢুকে আছে। মানে এই ধরো ভ্যানাডিয়াম অ্যাটম একটা ক্রিস্টাল তৈরি করেছে, তাহলে এই মাঝখানে যে গ্যাপগুলো দেখছো ওই গ্যাপে কি হচ্ছে, একটা করে হাইড্রোজেন প্লেসড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে হাইড্রোজেন আর এগুলো হচ্ছে ভ্যানাডিয়াম। ওকে, মানে হাইড্রোজেন প্লেসড ইন দ্য ইন্টারস্টিশিয়াল পজিশন। কনসেপ্টটা বোঝা গেল? সৃষ্টি কনসেপ্টটা বোঝা গেল? ওকে, এরকমভাবে তুমি যদি বইটা দেখো তুমি দেখবে এখানে অনেক রকম এলিমেন্টের কথা বলা আছে। ইউজুয়ালি এরা হয় বিলংস টু মেটাল বিলংস টু গ্রুপ 3 টু গ্রুপ 5। গ্রুপ 3 টু গ্রুপ 5, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হাফনিয়াম, ভ্যানাডিয়াম। ঠিক আছে? গ্রুপ 3 আর গ্রুপ 5-এ কারা কারা থাকে? স্ক্যান্ডিয়াম থাকে, টাইটেনিয়াম থাকে, ভ্যানাডিয়াম থাকে, ঠিক আছে, ল্যান্থানাম থাকে, জিরকোনিয়াম থাকে, ইট্রিয়াম থাকে, নিওবিয়াম থাকে, হাফনিয়াম থাকে, ট্যান্টালাম থাকে। এরা যে থাকে এদের মধ্যেই সমস্ত কম্পাউন্ডগুলো হচ্ছে। ঠিক আছে? ক্রোমিয়ামটা এখানে ইনক্লুড করেছে, জেনারেলি বিলংস টু। ঠিক আছে? দেখো নিওবিয়ামও আছে, ট্যান্টালাম আছে। হ্যাঁ, এখানে অনেকবার থাকতেও পারে, না থাকতে পারে। না, এখানে এরা করবেই, এদের অ্যাডিশনালি ক্রোমিয়ামও করছে। এরা তো এই নজন তো গ্রুপ 3 আর গ্রুপ 5-এর মধ্যেই আছে। যে ফার্স্টে যে নজন আমি পরপর লিখেছি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, জিরকোনিয়াম, ইট্রিয়াম, নিওবিয়াম, ল্যান্থানাম, হাফনিয়াম, ট্যান্টালাম, এরা তো করছে। ঠিক আছে? এটা করতে পারে না তা নয়, এবং প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল, দুটো করে এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। দেখো, এবং কোনোটাই ওদের ভ্যালেন্সির সঙ্গে মিল খাচ্ছে না। স্ক্যান্ডিয়াম করতে গেলে SCH3 করতে হতো, মানে এদের ভ্যালেন্সি হচ্ছে 3, এদের 4, এদের 5। দেখো তাহলে এই সেই মতো এদের EH3, EH4, EH5 হওয়া উচিত ছিল ফর্মুলাগুলো, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে না। তুমি যে এক্সাম্পলগুলো দেখবে এগুলো নেই। কি আছে? স্ক্যান্ডিয়াম হাইড্রাইড SCH2 আছে, টাইটেনিয়াম হাইড্রাইড TaH2 আছে, ভ্যানাডিয়াম হাইড্রাইড VH আছে, জিরকোনিয়াম হাইড্রাইড ZrH2 আছে, হ্যাফনিয়াম হাইড্রাইড HFH2 আছে, ট্যান্টালাম হাইড্রাইড TaH আছে, ল্যান্থানাম হাইড্রাইড LaH3 আছে। ল্যান্থানামটা তাও করতে পারছে, বল আসলেই মুশকিল। কাটেনি তো? না কাটেনি। ঠিক আছে? কিন্তু ক্রোমিয়াম CrH করছে, ইট্রিয়াম YH3 করছে, YH2 আছে, নিওবিয়াম NBH করছে, NBH2 করছে। আচ্ছা, জিরকোনিয়াম আর হাফনিয়াম, ইট্রিয়ামের পজিশনটা ঠিক লিখেছি না উল্টো লিখেছি? ওই টেবিল থাকতে দেখে বলো তো। মনে হয় আমি উল্টো লিখেছি। জিরকোনিয়ামটা
পরে হবে, ইট্রিয়ামটা আগে হবে, ঠিক আছে? আমার মনে হয় আমি এখানে সুইচ করে দিয়েছি, মানে এখানে ইট্রিয়ামটা হওয়া উচিত আর এখানে জিরকোনিয়ামটা হওয়া উচিত। একটু দেখে নিও, আই মে বি রং, ঠিক আছে? আমার যতদূর মনে হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হাফকিয়াম, ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম। এনিওয়ে, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 5 এর মধ্যে থাকলে এরকমভাবে করছে, আর গ্রুপ 6 অ্যান্ড অনওয়ার্ডস থাকলে সেখানে নন স্টয়চিওমেট্রিক হাইড্রাইড হয়ে যাচ্ছে। হোয়াট ইজ নন স্টয়চিওমেট্রিক হাইড্রাইডস? এগুলো স্টয়চিওমেট্রিক হাইড্রাইড, কিন্তু এদের ভ্যালেন্সির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এদের রেশিওটা ফুল রেশিও, হোল নাম্বার রেশিও, ঠিক আছে? হুইচ ডাজ নট ফলো ভ্যালেন্সি। but has whole number ratio. আর নন স্টয়চিওমেট্রিক মানে ওটা কিছুই ফলো করে না, ভ্যালেন্সিও ফলো করে না, হোল নাম্বার রেশিও ফলো করে না। ফ্র্যাকশনাল রেশিও মানে কি? আগেরটা যেমন একটা ফিক্স ব্যাপার ছিল যে একটা ভ্যানাডিয়ামের জন্য একটাই হাইড্রাইড ঢুকবে। যদি 4000 খানা ভ্যানাডিয়াম থাকে তাহলে তাদের মধ্যে 4000 খানা গ্যাপ আছে, তো 4000 খানা হাইড্রোজেন ঢুকছে, ঠিক আছে? বা জিরকোনিয়ামের মধ্যে 4000 খানা জিরকোনিয়াম থাকলে তার মধ্যে 8000 খানা, প্রত্যেকটা গ্যাপে দুটো করে হাইড্রোজেন ঢুকবে, বা হাইড্রোজেন অ্যাজ এ H2 ঢুকবে, ঠিক আছে? অ্যাটম না হয় মলিকুল হিসেবে ঢুকবে, H2 হিসেবে ঢুকবে। 4000 খানা হাইড্রোজেন H2 হিসেবে যদি ঢুকে 4 খানা জিরকোনিয়ামের মধ্যে, তাহলে টোটাল 8000 খানা H হচ্ছে, 4000 ZR আর 8000 H, ZR H2 সিম্পলিফাইড ফর্মে। তো ওখানে একটা ফিক্সড ব্যাপার আছে, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে সাইজটা এতটাই কন্ট্রাক্ট করে যাচ্ছে যে ওই একটা গ্যাপে একখানা ঢোকার পসিবিলিটি বা একটা গ্যাপে দুটো ঢোকার পসিবিলিটি তৈরি হচ্ছে না। কোনো গ্যাপে ঢুকছে, কোনো গ্যাপে ঢুকছে না, তার ফলে ফর্মুলা যাচ্ছে বিগড়ে। কিরকম? যেমন ধরো PDH 0.6 to 0.8, কি হয়েছে? আরে মানে পিডি কে যদি তুমি 100 নাও তাহলে H হবে 60 to 80। 60 to 80 কেন? 60 নয় কেন? 80 নয় কেন? আরে কোনোটায় 60-তে পাবে, কেউ হয়তো 100টা নিও তার মধ্যে 61টা আছে, কেউ হয়তো 100টা নিও তার মধ্যে 62টা আছে, কেউ তো 100টা নিচে তার মধ্যে 67টা আছে। তার মানে মিনিমাম 60 আর ম্যাক্সিমাম 80 হচ্ছে রেঞ্জ। তাহলে এক্স্যাক্টলি কি পারফেক্ট রেশিওটা মিলছে? র্যান্ডাম হয়ে আছে ব্যাপারটা, ঠিক আছে? এরকমভাবে নিওবিয়াম হাইড্রাইড 0.11, ভ্যানাডিয়াম হাইড্রাইড 0.56, তো এরকম থেকে যাচ্ছে। দে ডু নট হ্যাভ সিম্পল হোল নাম্বার রেশিও। এটা হোল নাম্বারে কনভার্ট করা যায়, বাট সেটা একটা সিম্পল নাম্বার হবে না। 0.11 মানে কি? মানে তুমি যদি নিওবিয়ামকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হাইড্রোজেনটা তো 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তখন 0.11টা 11 হয়ে যাবে। তো তুমি বলতে কেন 100:11, এটাও তো একটা হোল নাম্বার রেশিও না, কিন্তু সিম্পল রেশিও না। 2:1, 2:3 এগুলো হচ্ছে সিম্পল রেশিও, এই নাম্বারটা সিম্পল রেশিও না। ওকে, সো এটা হচ্ছে গ্রুপ 6 অনওয়ার্ডস, ঠিক আছে? কারা কারা করতে পারে না? গ্রুপ 7, 8 and 9 এরা করতে পারে না। গ্রুপ 6 অনওয়ার্ডস বলতে 6, 10, 11 এরা করে। আর করে না কারা? এরা ক্যান নট ফর্ম মেটালিক হাইড্রাইড, কারণ এদের সাইজ এতটাই ছোট হয়ে যায়, ঠিক আছে, যে এদের মধ্যে এরকমভাবে হাইড্রোজেন যদি ঢুকবে এই ক্যাপাসিটিটা ডেভেলপ করে না, জায়গা পায় না, ঠিক আছে? এরা ইন্টারস্টিশিয়াল
হাইড্রাইড ফর্ম করতে পারে না, ল্যাক অফ স্পেস, ছোট হয়ে গেছে, না ভাই জায়গা নেই, বেরো এখান থেকে। So this is one classification basis on chemical bond, and the third part, interstitial hydride, has been classified into two further groups. One is stoichiometric hydride, one is non-stoichiometric hydride, যেখানে হোল নাম্বার রেশিও আছে আর যেখানে হোল নাম্বার রেশিও নেই। তাহলে এটাকে তুমি এ আর বি বলে ফার্দার তুমি ক্লাসিফাই করে রাখতে পারো। এ করছে 3, 4, 5 আর বি করছে 3, 4, 5ও করে, বাট 6, 8, 10, এই 6, 10, 11, ঠিক আছে, মানে 3, 4, 5 প্লাস 6 অনার্স। প্যালাডিয়াম যেমন গ্রুপ 10 এর জিনিস, সে করলো, নিকেল করতে পারে, প্ল্যাটিনাম করতে পারে। আর আরেকটা বেসিস হচ্ছে বেসিস অফ লোন পেয়ার, বেসিস অফ ইলেকট্রন পেয়ার অর ল্যাক অফ ইট, মানে আইদার ইলেকট্রন পেয়ার আছে নয়তো নেই। এই বেসিসে একটা ক্লাসিফিকেশন করা হাইড্রাইডগুলো, সেটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট নাম্বার এ বা নাম্বার 1, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যতগুলো থাকার কথা ইলেকট্রন একটা মলিকুলকে দিকে তাকালে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো নেই, তাতে কম আছে, মানে এখনও এরা ইলেকট্রন সাক করতে পারে, ঠিক আছে। বেসিক্যালি গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 13 হাইড্রাইড। BeH2, BH3, AlH3, এদিকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেন বলছি? কমন সেন্স, বেরিলিয়ামের আউটারমোস্টে 2টো ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের 2টো ইলেকট্রন এলো, তা টোটাল কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 4টে, ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটি কত আউটারমোস্টের? 8, ঠিক আছে। সো ইট ল্যাক্স হাউ মেনি? 4টে আছে, 8টা ক্যাপাসিটি, 4টে ইয়ে, তাহলে 8টে ইলেকট্রনের ক্যাপাসিটি, ডেফিসিয়েন্সি কত? তার ডেফিসিট হচ্ছে 4 ইলেকট্রনস অর 2 পেয়ার্স। এরা এখনো 2টো ইলেকট্রনকে সাক ইন করতে পারে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। বোরনে আছে 3টে ইলেকট্রন আর 3টে হাইড্রোজেনের 3টে ইলেকট্রন, তা টোটাল কতগুলো হয়ে গেল? 6টা ইলেকট্রন, ক্যাপাসিটি 8 ইলেকট্রনের, তাই ডেফিসিয়েন্ট 2টো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে 1 পেয়ার। অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন, 3টে হাইড্রোজেনের 3টে ইলেকট্রন, টোটাল এখানেও 6টা ইলেকট্রন, 8টা ক্যাপাসিটি, 2টো ইলেকট্রন ডেফিসিট, 1টা পেয়ারের ডেফিসিট। কনসেপ্টটা বোঝা যাচ্ছে তো? তুমি যদি ছবিগুলো আঁকো তাহলে ব্যাপারটা দেখতে হবে। BH, each bond has 2 electrons, each bond consists of 2 electrons, there is no lone pair shown, so there is a deficit of 1 pair, ঠিক আছে। This deficiency is responsible for banana bond and coordinate bond. TVF, দ্য ভাইরাল ফিভার, ওদের একটা ওয়েব সিরিজ আছে কোটা ফ্যাক্টরি বলে, কয়েকদিন আগে কোটা ফ্যাক্টরি সেকেন্ড সিজনটা রিলিজ করেছে নেটফ্লিক্সে। তো তার আগে টিভিএফ এর নিজস্ব একটা টিভিএফ প্লে বলে একটা অ্যাপ আছে, সেখানে কোটা ফ্যাক্টরির ফার্স্ট সিজনটা আছে। ফার্স্ট সিজনের 3rd এপিসোডটা দেখবে, ঠিক আছে। ওখানে একটা কেমিস্ট্রি এগেন্সট একটা র্যান্ট আছে, ঠিক আছে। ওই এখানে র্যান্টটা শুরু হয়েছে ব্যানানা বন্ড গল্পটা দিয়ে, ঠিক আছে, যে বোরন হাইড্রাইডের মধ্যে ব্যানানা বন্ড হয় কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোঅর্ডিনেট বন্ড হয়, ঠিক আছে। তো ও অপশন হিসেবে দিয়েছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কেন ওটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারাইজ হয়, রিজন দিয়েছিল ব্যানানা বন্ড। তো সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। যখন জিজ্ঞেস করলো কেন ক্যান্সেল, কেন এটা ভুল হচ্ছে, তখন যে সর্দারজি
টিচারটা ছিল কেমিস্ট্রি, সে বললো এটা এক্সেপশন। তো ওটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। এক্সেপশন কিছুই না, হাইড্রোজেনের সঙ্গে বোরন দিয়ে করলে ওটা একটা ডেফিসিট হাইড্রাইড তৈরি করছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিন করলে একটা ডেফিসিট ক্লোরাইড তৈরি করছে। কিন্তু হাইড্রোজেনের কাছে যেটা নেই সেটা ক্লোরাইডের কাছে আছে, এটা হচ্ছে লোন পেয়ার। হাইড্রোজেন তো আউটারমোস্ট একটা ইলেকট্রন, তো যদি সেটা বন্ড করে ফেলো দিয়ে লোন পেয়ার থাকবে না, থাকবে না। তাহলে ও যদি কোনো একটা ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন দিতে চায় তাহলে ও কোঅর্ডিনেট করে দিতে পারবে না। তখন যে কেসটা তৈরি হয় সেটাকে বানানা বন্ড বলে। আমরা এটা পড়বো, এটা আমাদের সিলেবাসে আছে, যে কারণে ওদের সিলেবাসেও ছিল, কারণ ওরা তো সেই জয়েন্টের জন্যই প্রিপেয়ার করছিল, তাই না? তো আমাদের এই ক্লাস 11এই আছে এস ব্লক চ্যাপ্টারটা আছে, পি ব্লক চ্যাপ্টারটা পি ব্লক চ্যাপ্টারই আছে। কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে, ও লোন পেয়ারটা কোঅর্ডিনেট বন্ড হিসেবে ভ্যাকেন্ট অরবিটালটায় ডোনেট করতে পারে, ঠিক আছে? তো সেখানে কোঅর্ডিনেট বন্ড হয় আর বোরন হাইড্রাইডে বানানা বন্ড হয়। এই যে এক্সেপশন বলে দিচ্ছে, কারণটা বলেনি, এই জন্য মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? So that is because of electron deficiency. Number 2, that is electron precise. What does it mean? এমন কিছু হাইড্রাইড যেটা ইউজুয়ালি গ্রুপ 14 এর হয়, তাদের আউটারমোস্টে 4টে ইলেকট্রন থাকে, আর হাইড্রোজেন তার সঙ্গে 4টে লাগে, কারণ ভ্যালেন্সি 4, তাই টোটাল 4টে কটা ইলেকট্রন? 8। আর ক্যাপাসিটি কত? 8, ঠিক আছে? তাহলে টোটাল ক্যাপাসিটি ফুলফিল হয়ে যাচ্ছে, কিছু এক্সেস হচ্ছে না, কিছু শর্টফল হচ্ছে না। তাই 4টে ইলেকট্রন হচ্ছে কার্বনের, আর 4টে ইলেকট্রন হচ্ছে 4টে হাইড্রোজেনের, তাই টোটাল 8টা ইলেকট্রন, ক্যাপাসিটি 8। তাই ডেফিসিট কত? 0, ঠিক আছে? তেমনি সিলিকনও তাই, 4টে ইলেকট্রনের সিলিকনের, 4টে ইলেকট্রন হাইড্রোজেনের, 8টা ইলেকট্রন, ক্যাপাসিটিও 8 ইলেকট্রনের, ডেফিসিট তার মানে 0। যেহেতু ডেফিসিট 0, তার জন্য এটা প্রিসাইজ, নাথিং মোর নাথিং লেস, ঠিক আছে? তুমি এটাকে যদি ছবিটাও আঁকো তাহলে তুমি একই জিনিস দেখতে পাবে, CH দেখো 4টে বন্ড, each bond carries 2 electrons, so these make the molecule precise। 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র 13 আর 14 করবে আর 15, 16, 17 করবে না, তা তো হয় না। ওগুলো হচ্ছে ইলেকট্রন রিচ, ওগুলো হচ্ছে ইলেকট্রন রিচ, ঠিক আছে? তো নাম্বার 3 হচ্ছে ইলেকট্রন রিচ হাইড্রাইড। এটা ইউজুয়ালি গ্রুপ 15, 16, 17। এখানে কি হচ্ছে, আউটারমোস্টে 5, 6 বা 7 ইলেকট্রনস আছে। এবার যার 7 ইলেকট্রনস আছে তার অক্টেট কমপ্লিট করতে একটা ইলেকট্রন দরকার, তো ও যেহেতু কোভ্যালেন্ট করবে, তো ওর 7th ইলেকট্রনটা হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রনের সঙ্গে বন্ড করলো, অক্টেট কমপ্লিট হয়ে গেল। কিন্তু ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এই ইলেকট্রনগুলো কি করছে? এই ইলেকট্রনগুলো তো তখনও ভিজিবলি অ্যাভেলেবেল, ঠিক আছে? ছবি দেখো, নাইট্রোজেন তার ভ্যালেন্সি হচ্ছে 3, কারণ ওর আউটারমোস্টে 3টে ইলেকট্রন ছিল, কিন্তু আউটারমোস্টে 5টা ইলেকট্রন ছিল, তো 3টে দরকার ছিল, তো 3টে বন্ড করেছে। কিন্তু 4th আর 5th ইলেকট্রনটা কী হবে? লোন পেয়ার থেকে যাবে। তাহলে এটাকে কী বলা যেতে পারে? এই লোন পেয়ারটা তো এখনও কোঅর্ডিনেট বন্ডের থ্রু দিয়ে ডোনেট করতে পারে, তাই এটাকে কী বলা যেতে পারে? ইলেকট্রন রিচ। দিস ইলেকট্রনস আর এক্সেস। বোঝা গেল তো? মানে এটাকে যদি ছবি আঁকো তখনই তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন করতে পারে, কারণ অক্সিজেনের 2টো ইলেকট্রনের শর্টফল আছে, 6 ইলেকট্রন অলরেডি অ্যাভেলেবেল, তো 2টো ইলেকট্রন শর্টফলের জন্য 2টো কোভ্যালেন্ট করবে, তাই 2 এ 2 এ 4 হয়ে গেল। কিন্তু ওর আউটারমোস্টে তো 6 ছিল, তাই অ্যাটলিস্ট 2টো লোন পেয়ার তো থাকবে। ওগুলোই হচ্ছে সেই এক্সেস।
আউটার মোস্টে 6 থাকবে কিন্তু দুটো লোন পেয়ার হলে তো আউটার মোস্টে টোটাল 8টা ইলেকট্রন থাকবে। না আউটার মোস্ট অক্সিজেন 6 থাকে, দুটো ও রিকোয়ারমেন্ট থাকে, দুটো কোভ্যালেন্ট করে ও 8ই হলো। এবার 8-এর মধ্যে কি কি ডিভিশন হচ্ছে? দুটো বন্ড পেয়ারে গেছে, বা 4টে বন্ড পেয়ারে গেছে, ওর নিজের দুটো, হাইড্রোজেন দুটো, আর বাকি 4টে ও আচ্ছা, মানে এখানে যেটা হাইড্রোজেনের সাথে বন্ড আছে একটা একটা করে গেছে। তোমার বাড়িতে 6টা চার্জার আছে আর দুটো ফোন আছে, 6টা প্লাগ পয়েন্ট অ্যাভেলেবেল আছে, তো দুটো ফোনকে তোমার চার্জ দিতে হবে, তাই তুমি 6টা চার্জার ইউজ করবে? দুটো প্লাগ পয়েন্টে বুঝে দুটো চার্জ দিতে বসিয়েছো, আর বাকি 4টে কি হয়ে গেছে? লোন পেয়ার। এখানেও তাই হচ্ছে, তাতে চার্জার নাম্বারটা বেড়ে গেল না, দুটো আইডল আছে, 4টে আইডল আছে, দুটো ওয়ার্কিং আছে। ওকে, সিমিলার ওয়েতে তুমি HCl এর মধ্যেও দেখে নিতে পারো। ক্লোরিনের আউটার মোস্টে 7টা ইলেকট্রন, তো একটা হাইড্রোজেন সঙ্গে বন্ড করেছে, আর বাকি 6টা লোন পেয়ার। ওকে, তো তোমাদের জিজ্ঞেস করতে পারে যে 4টে হাইড্রাইড দিয়ে বললো যে হুইচ ওয়ান ইজ অড ওয়ান আউট। এটাতে কি ধরনের কোয়েশ্চেন আছে? 4টে হাইড্রাইড দিয়ে বললো হুইচ ওয়ান ইজ অড ওয়ান আউট, তা তোমায় বলতে হবে আচ্ছা এটা ইলেকট্রন ডেফিসিট, বাকিগুলো ইলেকট্রন রিচ, অথবা এগুলো ইলেকট্রন ডেফিসিট, এটা ইলেকট্রন রিচ ডেফিসিট নয়। ঠিক আছে, এরকমভাবে তোমাদের অপশন দিতে পারে। অথবা ফার্স্টের দিকে এটা ইন্টারস্টিশিয়াল, বাকিগুলো কোভ্যালেন্ট, বা এটা আয়নিক, বাকিগুলো ইন্টারস্টিশিয়াল, অড ওয়ান আউট। ঠিক আছে, তো এরকমভাবে দিতে পারে। অবশ্যই এখান থেকে তোমার মিলিয়ন্স কোশ্চেন পাওয়া যাবে। আমি যদি দিই কেউ দেবো 4টে হাইড্রোজেনের 4টে হাইড্রেটের একটা করে গ্রুপ তৈরি করবো, এবং এর মধ্যে কোন গ্রুপটা সুটেবল নয়, একই কোয়েশ্চেন, অড ওয়ান আউটের মতোই সুটেবল নয়। হয়তো এর মধ্যে 4টে কোভ্যালেন্টের একটা গ্রুপ আছে, 4টে আয়নিক একটা গ্রুপ আছে, 4টে ইন্টারস্টিশিয়াল একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপের মধ্যে খিচুড়ি করা আছে। তো তোমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা হসপস হয়ে আছে আর কোনটা একদম ইউনিফর্ম আছে। ঠিক আছে, তো এখান থেকে এরকমভাবে অনেক কোয়েশ্চেন করে, সুতরাং কোয়েশ্চেন ফোকাস করো না, ওটা বোঝার চেষ্টা করো, ওটাকে চেনার চেষ্টা করো। ওকে, তো আমাদের হাইড্রাইডস ডান। এবার আমরা দেখবো আমাদের এই চ্যাপ্টার লাস্ট কম্পাউন্ড, হাইড্রোজেন পার অক্সাইডস, H2O2। H2O2 ইম্পর্টেন্ট জিনিস কি? H2O2 প্রিপারেশন, স্ট্রাকচার অ্যান্ড রিয়াকশন। আগে স্ট্রাকচারটা দেখে নিই, তারপর আমরা প্রিপারেশন অ্যান্ড রিয়াকশনটা কন্টিনিউয়াসলি এগিয়ে দেবো। H2O2 কে বইয়ের মতো দেখি, বইয়ের মতো দেখতে আমার জিনিস হয় নাকি? বইয়ের মতো তুমি যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে সুবিধা হবে। H2O2 সিম্পল ফর্মুলা হচ্ছে O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড H। কিন্তু আমরা এখন 11-এ উঠেছি, আমরা অলরেডি হাইব্রিডাইজেশন, শেপ, স্ট্রাকচার এগুলো জানি। তো তো এইটাকে যদি তুমি 3 ডাইমেনশনে দেখতে চেষ্টা করো, এটা অ্যাকচুয়ালি দেখতে হয়ে যায় O সিঙ্গেল বন্ড O, এইদিকে একটা H আর এই বরাবর একটা H। দুটো অক্সিজেনে দুটো করে লোন পেয়ার থাকে। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি একটু বুদ্ধি খাটাও তাহলে তুমি একটা বইয়ের দুটো পেজের মধ্যে দেখতে পাবে। তাহলে ব্যাপারটা আইডিয়াটা ক্লিয়ার হবে যে মলিকুলটা কেমন দেখতে। কি মনে হচ্ছে? একটা বই যেন এরকমভাবে খোলা আছে, একটা খাটের ওপর আছে আর একটা তুমি তুলে রেখেছো পাতা। এবার বইয়ের যে এজ, যেটাকে বইয়ের স্পাইন বলে, সেই স্পাইনের ওপর দুটো অক্সিজেন রাখা আছে। একটা হাইড্রোজেন আছে বইয়ের যে পাতাটা খাটের ওপর আছে সেই পাতার ওপর, আরেকটা অক্সিজেন একটা হাইড্রোজেন আছে যে পাতাটা খাটের উপর রাখা আছে সেই পাতার ওপর, আরেকটা হাইড্রোজেন রাখা আছে যে পাতা তোমার হাতে ধরা আছে সেই পাতার ওপর, আর বইটা তুমি পার্শিয়ালি খুলে রেখেছো। সো দ্যাট ইজ দ্য H2O2 স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারও লিকুইড ফেজেও থাকে, এই স্ট্রাকচারও সলিড ফেজেও, সরি গ্যাস ফেজেও থাকে, এই স্ট্রাকচারও
সলিড ফেজেও থাকে, ঠিক আছে? কিন্তু সেখানে কি হয়, এদের তিনটে ফেজে এরকম স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু সেখানে কি হয়, একটা ডিফারেন্স হয়ে যায়, সেটা হচ্ছে যে ওর বন্ড লেংথ অ্যান্ড বন্ড অ্যাঙ্গেল এগুলো ভ্যারি করে যায়। এখানটা একটু এক্সট্রা চলে আসছে, আমি ছবিটা চেঞ্জ করছি না, আমি জাস্ট ভ্যালুগুলো লেখার সময় ঠিকঠাক ভ্যালু দিচ্ছি। যখন ওটা গ্যাস ফেজে আছে তখন ওর এই যে বইয়ের যে পেজ দুটোর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 111 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট, ঠিক আছে? মানে অবটিউজ অ্যাঙ্গেল হয়ে আছে। আর যখন ও সলিড ফেজে আছে তখন এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে, 90 ডিগ্রি অ্যান্ড 12 মিনিট, মানে অলমোস্ট রাইট অ্যাঙ্গেল। আমি এখানে আঁকাটা পাল্টাইনি, জাস্ট অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? দুটো কিন্তু ডিফারেন্টলি, মানে ডিফারেন্ট দেখতে হবে। ঠিক আছে, মানে একটা লেজি বাচ্চা একটা বইয়ের পাতা তুলে পড়ছে, হ্যাঁ, তার চোখের পাওয়ারের সমস্যা হয়েছে, হ্যাঁ, সে বুঝতে পারছে না, সে তখন ওটাকে পারপেন্ডিকুলার করে পড়ছে, ঠিক আছে? আর একটু কাছে যেন উঠে আছে, একটু বইটা একটু তুলে নিয়েছে, ঠিক আছে? তো একটা একটু ছড়িয়েছিল, বেশি অবটিউজ, আর একটা গুটিয়ে গেল, অ্যাকিউট হয়নি, অবটিউজ আছে বাট রাইট অ্যাঙ্গেলের কাছাকাছি চলে এসেছে, 90.1। 90-তে রাইট অ্যাঙ্গেল হতো, 90-তে কম হলে অ্যাকিউট হতো। এটা অবটিউসই আছে বাট জাস্ট রাইট অ্যাঙ্গেলের একটু ওপরে, ঠিক আছে? তো তোমাদের এই ডিফারেন্সটা যায়, যে একটা অ্যাঙ্গেল বলেই তো বলতে বলো তো এই স্টোরটা কোন ফেজে আছে, দুটোই অবটিউজ, কিন্তু কোনটা অ্যাঙ্গেল বেশি আর কোনটা অ্যাঙ্গেল কম সেইভাবে মনে রাখবে, এক্স্যাক্ট ভ্যালুটা মনে রাখার দরকার নেই। ওকে, এটা একটা ডিস্টিংশন। স্যার ওই ভ্যালুটা ভ্যারি করতে পারে টেম্পারেচার সঙ্গে হবে, টেম্পারেচার সঙ্গে অবশ্যই ভ্যারি করবে, ইট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট। ওকে, আর ডিস্টিংশন কোথায়? আর ডিস্টিংশন হচ্ছে ওটার অক্সিজেন দুটোর মধ্যে ডিস্টেন্সে। গ্যাসে হচ্ছে এটা 147.5 পিকোমিটার, আর এটা হচ্ছে 145.8 পিকোমিটার, মানে সলিড তো একটু চেপে গেছে, আর গ্যাস তো একটু ছড়িয়ে গেছে, ঠিক আছে? তার বন্ড লেংথ যেটা ছোট আছে অক্সিজেনের মধ্যে সেটা সলিড, আর যেটা একটু ছড়িয়ে আছে সেটা গ্যাস, ঠিক আছে? আরও একটা অ্যাঙ্গেল ম্যাটার করে, সে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেনের মাঝখানের অ্যাঙ্গেলটা। আর একটা লেংথ ম্যাটার করে, সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের মাঝখানের লেংথটা, ঠিক আছে? এটা যেহেতু ছড়ানো গ্যাসে 103 111, এই অ্যাঙ্গেলটা যেখানে কনস্ট্রেন্ট হয়ে যায় 94 ডিগ্রি 48 মিনিট, ঠিক আছে? আর এখানে হয়ে যায় 101 ডিগ্রি 54 মিনিট। স্যার কিন্তু গ্যাসে তো বেশি কম্প্রেস করা উচিত না, গ্যাসে বেশি এক্সপ্যান্ড, হ্যাঁ, তো এক্সপ্যান্ড করেছে ওই প্লেন দুটোর অ্যাঙ্গেলটা, কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেন অ্যাঙ্গেলটা তার ফলে কি হয়েছে, কন্ট্রাক্ট করে গেছে, মানে কোথাও বাড়ালে কোথাও তো কমাতে হবে, টোটাল ভলিউমটা তো সেম থাকছে, ঠিক আছে? তাহলে এই যে ও ছড়িয়ে গেছিল ওর জন্য এখানে কমে গেছে, মানে ওখানে গেইন হয়েছে তো এখানে লস হয়েছে, ঠিক তেমনি সলিডেও তাই, এখানে গেইন হয়েছে, ঠিক আছে? এবার তোমাকে একটা কোশ্চেন দিল যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হাইড্রোজেনস প্লেন ইজ ইন সলিড ফেজ ইজ, বলে এই চারটে অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দিল, 111, 90, 101, 94
ইন সলিড ফেজ বলেছে তখন 90.12 দিতে হবে। তো আপনি বললেন ভ্যালু মুখস্থ করতে হবে। ভ্যালু মুখস্থ করতে হবে না, কিন্তু কোনটা বেশি কোনটা কম সেটা মনে রাখো। আচ্ছা, তাহলে তোমার ওখানে কোনটা বেশি কোনটা কম দেখেই তো তুমি বলতে পারবে। সলিড সবকটাই কম, শুধু এই একটা বাদ দিয়ে। দুটোর মধ্যে একটা কম একটা বেশি আছে। এবার সলিডের সঙ্গে গ্যাসের যদি কম্পেয়ার করো, গ্যাসের প্লেনের অ্যাঙ্গেলটা বেশি, হাইড্রোজেন অক্সিজেনের অ্যাঙ্গেলটা কম। আর সলিডের মধ্যে প্লেনের অ্যাঙ্গেলটা কম, হাইড্রোজেন অক্সিজেন অ্যাঙ্গেলটা বেশি। ঠিক আছে, মানে তুমি এভাবে লিখতে পারো, হ্যাঁ এভাবে লিখতে পারো, অ্যাঙ্গেল বিটুইন এইচ ও ও এইচ ইজ 111 ডিগ্রি 30 মিনিট, আর অ্যাঙ্গেল বিটুইন ও ও এইচ ইজ ইকুয়ালস টু 94 ডিগ্রি 48 মিনিট। এভাবে তুমি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারো। তো এখন দেখো একটা ব্লু কালারের অ্যাঙ্গেল আছে, এটা এইচ ও ও এইচ অ্যাঙ্গেল, আর একটা ব্ল্যাক কালারের অ্যাঙ্গেল আছে, এটা ও ও এইচ অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এইটা এই এইচ ও ও এইচ অ্যাঙ্গেলটা গ্যাসের জন্য বেশি আর সলিডের জন্য কম, এটা হচ্ছে 90 ডিগ্রি 12 মিনিট। আর ব্ল্যাক অ্যাঙ্গেলটা গ্যাসের জন্য কম, সলিডের জন্য 101 ডিগ্রি 54 মিনিট। তাই তুমি যদি অর্ডার করো ইনক্রিজিং অর্ডার, তাহলে সব থেকে ছোট হচ্ছে সলিডের প্লেনার অ্যাঙ্গেল, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। তারপর হচ্ছে গ্যাসের ও ও এইচ অ্যাঙ্গেলটা, মানে অক্সিজেন হাইড্রোজেনের অ্যাঙ্গেলটা। তারপরে হচ্ছে সলিডের ও ও এইচ অ্যাঙ্গেল, আর সব থেকে বেশি হচ্ছে গ্যাসের পেজ দুটো অ্যাঙ্গেল, মানে দুদিকে গ্যাসের দুটো পেজের অ্যাঙ্গেল, আর মাঝখানে ও ও এইচ এর অ্যাঙ্গেলটা। ঠিক আছে, মানে তুমি এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, প্লেন অ্যাঙ্গেল greater than OOH greater than OOH greater than plane। ততটাই লিখে রাখো, এটা গ্যাস হলে এটা সলিড হবে, তাহলে এটা অলরেডি অটোমেটিক্যালি সলিডের, এটা অটোমেটিক্যালি গ্যাসের। সিকোয়েন্সটা বোঝা গেছে তো, কিভাবে মনে রাখতে হবে বোঝা গেল তো। দু সাইডে প্লেন লিখে নাও আর মাঝখানে ও এইচ গুলো লিখে নাও। এবার যেহেতু একটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখো, গ্যাসের প্লেন অ্যাঙ্গেলটা বেশি, তাহলে সলিডের প্লেন অ্যাঙ্গেলটা কম হবে, তাহলে ফার্স্ট প্লেন অ্যাঙ্গেল তলায় গ্যাস আর লাস্ট প্লেন অ্যাঙ্গেল তলায় সলিড লিখলে। আর এদের যা অর্ডার আছে, ও ও এইচ এর অর্ডারটা রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে দুটো ও এইচ এর তলায় অর্ডারটা রিভার্স হইতে লিখে নাও। তাহলেই তুমি ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডারে বুঝে গেলে কোনটা সব থেকে বেশি কোনটা সব থেকে কম। এবার যখনই তোমাকে চারটে ভ্যালু বলে দেবে, তখন তুমি অটোমেটিক্যালি এখান থেকে বুঝে যাবে যে কোন ভ্যালুটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তাতে ভ্যালুটা মনে রাখার দরকার হবে না, কিন্তু তুমি তাও ধরে ফেলতে পারবে যে কোনটা কার জন্য অ্যাপ্লিকেবল। কথা বোঝা গেল? চারটে অ্যাঙ্গেলকে জাস্ট ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও। ঠিক আছে, ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে এর তলায় তলায় ফেলে দাও। ওকে, 101, 111, 101, 94, 90। দেখো মনে রাখাও দরকার নেই, ডিক্রিজ অর্ডারে সাজিয়ে দিলাম। তা তুই ওদের ভ্যালুগুলো তো দেওয়া থাকবে না? অবশ্যই দেওয়া থাকবে, এমসিকিউ তো। ভ্যালু যদি তোমার মনে হয় দেওয়া থাকবে না, অফকোর্স দেওয়া থাকবে, কারণ এটা এমসিকিউ। হ্যাঁ, এটা হচ্ছে H2 ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা। আর ঠিক তেমনি এখানে এইচ ও এইচ এর একটা লেংথের ব্যাপার আছে, মানে এইচ আর ও এর মধ্যে। সলিডের ক্ষেত্রে এটা হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে 95, আর সলিডের ক্ষেত্রে এটা হচ্ছে 98.8। এখানেও ঠিক একই সিকোয়েন্স। গ্যাসে দেখো ও বন্ড লেংথ বেশি, তাহলে ওইচ বন্ড লেংথটা কম। সলিডে দেখো ও বন্ড লেংথ কম, তাহলে ওইচ এর বন্ড লেংথটা বেশি। এই দুটোই 90 অ্যারাউন্ড, ওই দুটোই 140 অ্যারাউন্ড।
তো এখানে খুব একটা বেশি কনফিউশনের জায়গা নেই। খালি একটা জিনিস মনে রাখবে যে এখানে দুটো অ্যাঙ্গেল, দুটো বন্ড লেংথ আছে। একটা অ্যাঙ্গেল যদি গ্যাসের বেশি হয় তাহলে অন্য অ্যাঙ্গেলটা অবভিয়াসলি সলিডের বেশি, আর একটা বন্ড লেংথ গ্যাসের বেশি হলে অন্য বন্ড লেংথটা সলিডের বেশি। ক্লিয়ার? ঠিক আছে, তাই এরকমভাবে আমি এখানেও লিখে দিই ও ও বন্ড লেংথ গ্রেটার দ্যান ও ও বন্ড লেংথ, এটা গ্যাসেরটা বেশি আর সলিডেরটা কম। তাহলে অবভিয়াসলি ওর অপোজিটটা হচ্ছে OH বন্ড লেংথ। OH বন্ড গ্রেটার দ্যান OH বন্ড হলে সেক্ষেত্রে ব্যাপারটা রিভার্স হয়ে যাবে, সলিডেরটা বেশি, দুটো বন্ডই গ্যাসের বেশি বা দুটো বন্ডই সলিডের বেশি বা দুটো অ্যাঙ্গেলই গ্যাসের বেশি দুটো অ্যাঙ্গেলই সলিডের বেশি, এরকম হচ্ছে না, অল্টার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাতে একটু হয়তো ব্যাপারটা কমপ্লিকেটেড মনে হতে পারে, একজনেরই দুটো বেশি হয়ে গেলে সেটা মনে রাখাটা ইজি ছিল, কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্স এভাবে কাজ করে না, বা বিশেষ করে একটা জিওমেট্রি। জিওমেট্রি কি বলছে, টোটাল স্পার্সটা এক, টোটাল ভলিউমটা সেম, তাহলে এক জায়গায় যদি কোনো জিনিস বেড়ে যায় কমতেই হবে। তাহলে গ্যাস যদি ও বন্ড লেংথে বাড়ায় ওকে OH বন্ড লেংথে কম্প্রোমাইজ করতে হবে। গ্যাস যদি প্লেনের অ্যাঙ্গেলে বাড়ে তাহলে ওই OH এর অ্যাঙ্গেলে কমতে হবে। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে উল্টো। তা স্ট্রাকচারটা বোঝা গেল? ঠিক আছে, মনে রাখবে ওপেন বুক স্ট্রাকচার, এই গ্যাস এই সলিড, এই গ্যাস এই সলিড। প্রিপারেশন, আমরা পারঅক্সাইড বন্ড ইউজুয়ালি তৈরি করতে পারি না। প্রিপারেশনে কি হয়, এক্সিস্টিং পারঅক্সাইড বন্ড যেটা হাইড্রোজেনের সঙ্গে ছিল না সেইটাকে জাস্ট হাইড্রোজেন ইন্ট্রোডিউস করি। ঠিক আছে, প্রিপারেশনের মোটো কি, উই ইউজুয়ালি ক্যান নট create peroxide bond. Naturally found peroxide of metals, naturally found peroxide of metals or organic compound or organic compound are substituted into hydrogen peroxide. কথা বুঝে গেল? আমরা এটাকে তৈরি করতে পারি না, ও অলরেডি থাকে। কিসের মধ্যে থাকে, মেটালের পারঅক্সাইড হিসেবে থাকে অথবা অর্গানিক কম্পাউন্ডে থাকে। আমরা জাস্ট সেখানে কি হয়, একটা সাবস্টিটিউশন করি, করে হাইড্রোজেনগুলো সেখানে বসিয়ে দিই হাইড্রোজেন পারঅক্সাইড পেয়ে যায়। ঠিক আছে, ইউজুয়ালি এখন অবশ্য টেকনিক পাওয়া গেছে। পারঅক্সাইড কেন তৈরি হয়, হোয়াই পারঅক্সাইড ফর্মড, because oxygen has O2 has double bond, which breaks partially and create peroxide. তো নেচারের মধ্যে এভাবেই পারঅক্সাইডগুলো তৈরি হয়ে অলরেডি বসে আছে। আমরা যদি চেষ্টা করি, আমরা অ্যাকচুয়ালি ওটাকে পার্শিয়ালি ভাঙতেই পারবো না, আমরা যে হিট দেবো কমপ্লিটলি ভেঙে যাবে।
অক্সাইড টেন্ডেন্সি করে অক্সাইড তৈরি করে ফেলবে। তো এই কারণে আমরা পারি না, নেচার পারি। কারণ আমরা খালি সেগুলোকে নেচার থেকে তুলে এনে তার মধ্যে সাবস্টিটিউশন করি। যেমন ল্যাব প্রিপারেশন নাম্বার 1, সোডিয়াম পারঅক্সাইড। দেখতে পাচ্ছ একটা পারঅক্সাইড নেওয়া হয়েছে, Na2O2, Na প্লাস ও সিঙ্গেল বন্ড, ও মাইনাস, দুটো অক্সিজেনের ওপর Na প্লাস। এটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইডের স্ট্রাকচার। তার সঙ্গে আমি যদি H2SO4 দিই, আমি কি করছি, হাইড্রোজেনটাকে সোডিয়ামের জায়গায়, সোডিয়ামটাকে হাইড্রোজেনের জায়গায় নিয়ে আসছি। সোডিয়াম হয়ে গেল Na2SO4 আর এটা গেল H2O। তাই করলাম কি না, সাবস্টিটিউশন। তাহলে আমি যেটা পয়েন্টটা রেইজ করতে চাইতাম সেই পয়েন্টটা বোঝা গেল তো। তাহলে এটা কি হয়ে গেল, ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ সিঙ্গেল বন্ড এইচ, Na সাবস্টিটিউটেড বাই এইচ। তা সোডিয়াম পারঅক্সাইড থেকে পারলে অন্যান্য মেটাল থেকেও পেতে পারি। নাম্বার 2, বেরিয়াম পারঅক্সাইড। এর মধ্যেও অবভিয়াসলি পারঅক্সাইডটা আছে, ও সিঙ্গেল বন্ড ও মাইনাস মাইনাস, বেরিয়াম 2 প্লাস। এর মধ্যে কিছু ক্রিস্টালাইন ওয়াটার থাকে .8H2O, দ্যাট ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। আগের রিয়াকশনের মতোই H2SO4 দাও, বেরিয়ামটা বেরিয়াম সালফেট হয়ে যাবে, H2O2টা H2O2 হয়ে যাবে, আর জলটা ফ্রি হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো কেসেই কিন্তু একই রিয়াকশন হয়েছে। সেই H2SO4 দিয়েই হাইড্রোজেনটা মেটালটাকে সাবস্টিটিউট করিয়েছে, ঠিক আছে। আর দুটোর ক্ষেত্রেই মেটালের সল্টটা তৈরি হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, তা সোডিয়াম একটা মনোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই ওর ফর্মুলা ছিল Na2O2, বেরিয়াম একটা ডাইভ্যালেন্ট কম্পাউন্ড, তাই ওর ফর্মুলা ছিল BaO2। ইন্ডাস্ট্রিতে পারঅক্সাইডের খুব ফেমাস একটা রিয়াকশন হচ্ছে এলিফ্যান্ট টুথপেস্ট। হ্যাঁ ও আচ্ছা, বেরিয়ামে একটাই আছে, এই একটা টুথপেস্ট দেখাচ্ছি। বেরিয়ামের আরেকটা ক্যাচ আছে, বেরিয়ামটা H2O2-র সাথে, মানে H2O2-র সঙ্গে ফার্দার রিয়াক্ট করে ফেলতে পারে H2SO4টা, তাই H3PO4 দিয়ে করা হয়। এটা করলেও তোমার ওই H2O2 আর Ba3PO4 হোল 2 তৈরি হবে। তাই এখানে দুটো H3PO4 আর 3টে বেরিয়াম পারঅক্সাইড ইউজ করলে আমার টোটাল 3খানা H2O2 আর একখানা Ba3PO4 হোল 2 হয়ে যাবে। এটাই কি হয়, আগেরটার প্রবলেমটা কি, H2O2 অক্সিডাইজড বাই H2SO4, এই প্রবলেমটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। ডিকম্পোজিশন হয় না, H2SO4 যদি H2SO4 সঙ্গে অক্সিডাইজ করে ফেলে তাহলে ওটা ডিকম্পোজ করে গিয়ে ওয়াটার করে ফেলবে। এই ওয়াটারের প্রবলেমটা এখানে আর হচ্ছে না, ঠিক আছে। H2O2 ডিকম্পোজিশন অ্যাভয়েডেড। সেই কারণে এই H3PO4 is considered as negative catalyst। আমরা জানি ক্যাটালিস্ট সবসময় রিঅ্যাকশন বাড়ায়, রিঅ্যাকশন রেট বাড়ায়। This is one of the case where we are stopping some stopping some reaction, blocking reaction by negative catalyst।
কোনো একটা রিয়াকশন কমাতে কেন চাইবো না? যদি রিয়াকশনটা আনডিজায়ার্ড হয়, তাহলে অ্যাসিডিটি হচ্ছে তোমার, তুমি সেটা কমাতে চাইবে না, তা তুমি অ্যান্টাসিড হিসেবে কী খাও? একটা নেগেটিভ ক্যাটালিস্ট খাও, সেটা তোমার বডিতে গিয়ে অনগোয়িং রিয়াকশনটাকে স্লো করে দেয়। ঠিক আছে, তাহলে নেগেটিভ ক্যাটালিস্টেরও ইম্পর্টেন্স আছে। ইন্ডাস্ট্রিতে করা হয় কি, H2SO4 ইলেকট্রোলাইসিস করা হয়। H2SO4 কে কনসেন্ট্রেট কন্ডিশনে আয়নাইজ করলে H+ আর HSO4- তৈরি করে। HSO4- দেখতে হচ্ছে HOS ডবল বন্ড O ডবল বন্ড O O-, এটা হচ্ছে HSO4- এর স্ট্রাকচার। এই মালটা যদি অ্যানোডে যায়, এটা যদি অ্যানোডে যায়, তাহলে ক্যাথোডে গেল H+, সেই ইলেকট্রন নিয়ে H করলো, দুটো H2 করে উড়ে বেরিয়ে গেল। আর অ্যানোডে গেল ওই HSO4- সে কি করলো, HSO4- ইলেকট্রন ছেড়ে দিয়ে HSO4 করলো, দুখানা HSO4 নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে তৈরি করে ফেললো H2S2O8। ঠিক আছে, এটার নাম হচ্ছে পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। কেমন দেখতে হলো? এই যে ওপরে ছবিটা গেছে HSO4-, ওইটারই একটা সিস্টার ডায়াগ্রাম, খালি অক্সিজেনের মধ্যে মাইনাস চার্জটা নেই, তার জায়গায় কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে আবার সিমিলার একটা স্ট্রাকচারে বন্ড হয়ে গেছে। দেখো H2S2O8, এই পোর্শনটাই ছিল মাইনাসটা, তো এখানে দেখো সিমিলার একটা রিপিট একটা জিনিস করেছি, তা জাস্ট ঘুরিয়ে লিখেছি। অক্সিজেন মাত্রা থেকে মাইনাস সরিয়ে নিয়েছি, বিকজ অ্যানোডে গিয়ে ওটা ছেড়ে দিয়েছি ইলেকট্রনটা, সেই মাইনাসটার জায়গায় অক্সিজেন আর অক্সিজেন দুটো বন্ড করে এই কম্পাউন্ডটা তৈরি করেছে। তাই বলছিলাম ন্যাচারালি আমাদের যদি পারঅক্সাইড বার করতে হয়, এইখানে আমি কি করলাম, আর্টিফিশিয়ালি পারঅক্সাইডটা ফর্ম করলাম। এর আগে কোথাও কিন্তু পারঅক্সাইড বন্ড ছিল না, এর আগে যত স্ট্রাকচার ছিল কোথাও পারঅক্সাইড ছিল না, এখানে তৈরি করলাম। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে কি করো, স্টেপ বিতে এই H2S2O8 কে জল দিয়ে দাও, তাহলে ওটা H2SO4 হয়ে যাবে, আর বাকিটা H2S2O7 হয়ে যাবে, ওলিয়াম। ঠিক আছে, এটা ফার্দার আরেকটা জল পেলে 2H2SO4 তৈরি করে ফেলছে। বুঝতে পারছো তো? ওই যে ওখানে দুটো অক্সিজেন ছিল মাঝখানে, ওই দুটো অক্সিজেন জায়গায় একটা অক্সিজেন যদি ঢুকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ওলিয়াম। স্ট্রাকচারটা দেখো, HOS ডবল বন্ড O ডবল বন্ড O OS ডবল বন্ড O ডবল বন্ড O OH। হ্যাঁ, হচ্ছে না, এটার সঙ্গে ফার্স্টেরটা কম্পেয়ার করো। দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ তো? দুটোর মধ্যে ডিফারেন্স দেখা গেল তো? দেখুন, দুটোর মধ্যে কম্পেয়ার করে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কি করে H2S2O8টা H2S2O7 হয়ে গেছে। এই যে পারঅক্সাইড বন্ড আছে সেটা খালি একটা অক্সাইড হয়ে গেছে, তার মানে ওইখান থেকেই H2O2টা বেরিয়ে গেছে। আমি এখানে H2SO4 কেন লিখেছি, মাথা খারাপ। H2O2 হবে। ওকে, ওই একটা অক্সিজেন ঢুকলো, তার আগে দুটো অক্সিজেন বেরিয়ে গেল।
আচ্ছা, এই রিয়াকশনটা ইনস্টেড অফ H2SO4 আমরা অ্যামোনিয়াম বাইসালফেট দিয়েও করতে পারি। উই ক্যান ডু দ্য সেম রিয়াকশন with the help of NH4 whole to SO4. Sorry, NH4 HSO4. This also can create similar peroxide bond and we further hydrolyze into H2O2. ঠিক আছে? The benefit is that since H2SO4 decomposes H2O2, তাই জন্য আমরা অ্যামোনিয়াম বাইসালফেট দিয়ে রিয়াকশনটা করে ফেলছি। ঠিক আছে? ইন দিস কেস ইনস্টেড অফ দ্যাট HOS double bond O O single bond O S double bond O H, এইটার জায়গায় আমরা এই জিনিসটা পেয়ে যাই NH4 OS double bond O single bond O S double bond O NH4, এটা পেয়ে যাচ্ছি, বাকি সব সেম। ঠিক আছে? এটা দেখো লেখা আছে অ্যামোনিয়াম পার সালফেট NH4 whole to H2O8. ওকে, জাস্ট H2S2O8 এর জায়গায় NH4 whole to S2O8 হয়ে গেছে। জাস্ট হাইড্রোজেনগুলো NH4 দিয়ে রিপ্লেস হয়ে গেছে। কম্পেয়ার করো, সেম জিনিস। এই সেই পারঅক্সাইডটা আরেকটা আছে, এটা বাই অক্সিডেশন, এটা সাবস্টিটিউশন নয়, অক্সিডেশনের থ্রু দিয়ে হয়। সেটা হচ্ছে একটা ইথাইল অ্যানথ্রাকুইনোন বলে একটা কম্পাউন্ড আছে, বিচ্ছিরি যত দেখতে, সেটাতে এয়ার দিয়ে করলে আমরা পারঅক্সাইড পেয়ে যাচ্ছি। এটার বেনিফিটটা হচ্ছে এটা রিভার্সিবল। যে নাম্বার বি যে টেকনিকটা আছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে, ইথাইল অ্যানথ্রাকুইনোন দিয়ে, ইথাইল অ্যানথ্রাকুইনল, এই কম্পাউন্ডটার থেকে যে প্রোডাক্টটা পাই, ঠিক আছে, সেই প্রোডাক্টটা থেকে আমি আবার এই কম্পাউন্ডটায় ইজিলি ফিরে আসতে পারি। তারপর আমি রিপিটেডলি পারঅক্সাইড তৈরি করতে পারি। ইন্ডাস্ট্রিতে তো একটা জিনিস যত বেশিবার রিইউজ করবো তত বেশি আমার প্রফিট, কারণ আমাকে ওটার খরচা রিপিটেটিভলি করতে হচ্ছে না। ঠিক আছে? তো ইথাইল অ্যানথ্রাকুইনল সেই বেনিফিটটা আমাকে দেয়। এরকম একখানা বেনজিনের মতো স্ট্রাকচার, কিন্তু একটা নয়, দুটো নয়, তিনটে রিং। এই পোর্শনে একটা CH3 থাকে আর এই পোর্শনে দুটো OH থাকে, আর প্রত্যেকটার মধ্যে রেজোনেন্স আছে। এটা হচ্ছে ইথাইল অ্যানথ্রাকুইনল। ঠিক আছে? এটা হচ্ছে ইথাইল, আচ্ছা CH3 না, C2H5, ইথাইল C2H5, ইথাইল অ্যানথ্রাকুইনল। ইথাইল হচ্ছে C2H5 এর জন্য, অ্যানথ্রাটা হচ্ছে ওই তিনখানা রিংয়ের জন্য। এটাকে অ্যানথ্রাসিন বলে আর কি, বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন। আর কুইনলটা হচ্ছে ওই দুটো ওইচের জন্য, একটা ওইচ থাকলে সেটাকে ফেনল বলে, দুটো ওইচ আছে বলে কুইনল। ওই যার তলায় যেটার জন্য যেটার নাম সেটা সেই রকমভাবে পরপর ওপর নিচে লিখে দিয়েছি। ঠিক আছে? এইটাতে যদি তুমি এয়ার দাও, স্পন্টেনিয়াসলি, এয়ার মানে এয়ারের মধ্যে O2 আছে, এটুটা ওই H2O2 করে ফেলে, আর বাকিটা হয়ে যায় ইথাইল অ্যানথ্রাকুইনোন। C2H5
এটা তো রেজোনেন্স C2H5, আর এখানে ডবল বন্ড মাঝখানে কোনো রেজোনেন্সটা আর এক্সিস্ট করছে না, ওটা মুছে যাচ্ছে, যেহেতু মাঝখানে দুটো কার্বনের হাতে ডবল বন্ড চলে এসছে। তো এটা নাম হয়ে যায় ইথাইল অ্যানথ্রাকুইনোন। ঠিক আছে, ইথাইল মানে ওই C2H5, অ্যানথ্রা মানে হচ্ছে ওই তিনখানা রিং, আর কুইনোন মানে হচ্ছে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড। একটা থাকলে কিটোন হতো, দুটো আছে বলে কুইনোন হয়েছে। ঠিক আছে, তো ইথাইল অ্যানথ্রা কুইনোন। মজার কথা হচ্ছে আমি যদি এখানে হাইড্রোজেন আর প্ল্যাটিনাম দিয়ে দিই বা হাইড্রোজেন আর নিকেল দিয়ে একটু হিট করি, তাহলে এই ইথাইল অ্যানথ্রাকুইনোন আবার ইথাইল অ্যানথ্রাকুইনলে রিডিউস হয়ে যাবে। অ্যালকোহল, কিটোন বা অ্যালডিহাইডকে রিডিউস করলে আমরা অ্যালকোহল পাই। ঠিক আছে, তো এখানেও ঠিক সেরকমভাবে কিটোনকে রিডিউস করেছি, তাহলে আমার এই কুইনলে ও ব্যাক করে এসেছে। So this makes the quinol reusable. ঠিক আছে, since reduction of EAQ on creates recreate EAQ all, ঠিক আছে, ইথাইল অ্যানথ্রাকুইনল, we can reuse it repeatedly, we can reuse the EAQ all repeatedly, thus EAQ all is acting as catalyst। যেহেতু আমি ওটাকে রিটার্ন করিয়ে আনছি, তখন অ্যাকচুয়ালি কিসের মতো কাজ করছে? ক্যাটালিস্টের মতো। ঠিক আছে, তার নেট রিয়াকশনটা কি? নেট রিয়াকশনটা হচ্ছে H2 plus O2 H2 plus O2 gives to form H2O2. এই H2টা কোথা থেকে আসছে? H2টা আসছে কামিং ফ্রম H2PD ডিউরিং রিডাকশন। ওই যে সেকেন্ড স্টেপে যে রিডাকশনটা করলাম রিভার্স করার জন্য, ওই যে লাল দিয়ে দেখালাম যেটা, ওখান থেকে H2টা আসছে। আর O2টা কোথা থেকে আসছে? কামিং ফ্রম এয়ার, যেটা আমরা ফার্স্ট স্টেপ ইউজ করেছিলাম, ওটাকে অক্সিডাইজ করে কুইনোন করার জন্য। কামিং ফ্রম এয়ার, ওই যে পিঙ্ক কালারে যে O2টা লিখেছিলাম এয়ার দিয়ে তলার প্যাকেটের উপর, তাহলে এটা হচ্ছে নেট রিয়াকশন। ওকে, লাস্ট এদের প্রিপারেশন হয়ে গেল। প্রিপারেশন বেশি ইম্পর্টেন্ট, রিয়াকশন অতটা ইম্পর্টেন্স নেই। রিয়াকশনস বেসিক্যালি ও অক্সিডাইজও করতে পারে, রিডিউসও করতে পারে, আর অ্যাসিডিক একটু বিহেভিয়ার দেখায়। ওয়াটার অ্যাসিড নয়, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড সামান্য অ্যাসিড, কারণ ও অ্যালকালির সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার বানাতে পারে। ঠিক আছে, তাহলে নাম্বার এ হচ্ছে ডিকম্পোজিশন। কিভাবে ভেঙে যাচ্ছে দেখো, H2O2 যদি তুমি H3PO4 না দাও, ঠিক আছে, তা দুটো H2O2 ভেঙে গিয়ে H2O হচ্ছে আর O2 হচ্ছে। ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে যদি H2O2-র সাথে H2SO4 দিয়ে দাও, তাহলে ওটা SO2
প্লাস 2H2O প্লাস O2 করে ফেলবে। তাহলে অক্সিজেন নাম্বারটা মিলল? হ্যাঁ, মিলে গেছে। মিলে গেছে না? এটা হচ্ছে ডিকম্পোজিশন। নাম্বার বি, নাম্বার বি হচ্ছে অ্যাসিডিক বিহেভিয়ার। একটা বেস বলো, স্ট্রং বেস। জানিস এটা বেসের নাম বলো, স্ট্রং বেস। বেস অ্যালকালি যা খুশি হলেই হলো। হর্ষিত, বেস NaOH। তা দুখানা NaOH যদি তুমি দাও তাহলে ওটা সোডিয়াম পারঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর দুটো H2O তৈরি করছে। দুটো সোডিয়াম দুটো অক্সিজেনকে নিয়ে নিল, ঠিক আছে। মানে ইউ ক্যান রাইট লাইক দিস, let's do it in other color. NaOH নাও দুখানা, তাহলে এটা 2 Na2O2 করবে। O2 গুলো কোথা থেকে আসছে? O2 গুলো ওই পারঅক্সাইড থেকে আসছে, প্লাস 2HOH। OH গুলো আসছে NaOH থেকে, মানে 2H2O, আর H গুলো আসছে ওই পারঅক্সাইড। তাহলে এটা পারঅক্সাইডে কি বিহেভিয়ার হলো? অ্যাসিড বিহেভিয়ার। পার্পল কালারের, পিঙ্ক কালারের ইচ্ছা তো পারঅক্সাইড থেকে এসছে না, পারঅক্সাইডটা কি হয়ে গেল তাহলে? অ্যাসিড। এটাই সল্ট, এটাই ওয়াটার। নাম্বার সি, H2O2 as oxidizing agent, H2O2 নিজে রিডিউস হচ্ছে, কি করছে? H2O2 নিজে ভেঙে গিয়ে H2O আর ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে। H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, H2O তে অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। তার মানে এটা কি হলো? রিডাকশন। তাহলে ওর নিজের হচ্ছে কি? ওর নিজের হচ্ছে রিডাকশন। তাহলে অন্যকে কি করবে? তাহলে তখন কি হবে? অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাহলে যেখানেও হাইড্রোজেন অক্সিজেনের ডেফিসিট দেখবে সেখানেই অক্সিজেন ছুড়ে মারবে। তাই অক্সিজেন কোথায় তোর? আনিনি, নে অক্সিজেন ধর, ঠিক আছে। যেমন ধরো নাম্বার এ, যেখানে অক্সিজেন কম আছে, ধরো PbS প্লাস H2O2 কি করবে? ও PbSO4 করার চেষ্টা করছে, PbSO4 করার চেষ্টা করছে। আর অক্সিজেন কি হচ্ছে? H2O2 কি হবে? H2O2 H2O হবে, ওপরেই দেখিয়েছি। তাহলে কতগুলো অক্সিজেনের দরকার PbS এ? কতগুলো দরকার পড়ছে PbS এর অক্সিজেন? চারটে। তাহলে কতগুলো H2O2 আনবো? না, চারটে আনবো। কেন? একটা H2O2 থেকে একটা অক্সিজেন পাওয়া যায়। উপরের রিঅ্যাকশনটা দেখো না, চারটে ন্যাসেন্ট অক্সিজেন, সেই চারটে এখানে ঢুকছে, আর বাকিগুলো ওয়াটার হয়ে যাচ্ছে। দুটো আনলে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হতো, হাইড্রোজেন গ্যাস তো তৈরি হলো না। তুমি ক্যালকুলেশনটা ঠিক লাগেছে, দুটো H2O2 মধ্যে চারটে অক্সিজেন আছে, চারটে অক্সিজেন এখানে ঢুকে যাবে, কিন্তু না, H2O2 তো নিজে H2O2 আর H2O আর ওতে ভাঙছে,
তাহলে ওয়াটারের জন্য কিছু অক্সিজেন সরিয়ে রাখতে হবে না, সেখানে দুটো নয় চারটে লাগবে। তাই যতগুলো লাগবে ততগুলো H2O2 তোমাকে আনতে হবে, সোজা কথা। আরেকটা আছে কি, ধরো সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম নাইট্রাইট NaNO2, তার সঙ্গে H2O2 দিলাম, ওটা কি হয়ে গেল, NaNO3 হয়ে গেল, NaNO3, আর H2O2 নিজে H2 হয়ে গেল। এখানে কতগুলো অক্সিজেন লাগলো, এখানে কতগুলো অক্সিজেন লাগলো, NaNO3 হতে কতগুলো অক্সিজেন লেগেছে, সৃষ্টি NaNO3 তে কতগুলো অক্সিজেন লাগলো, না দুটো ছিল, একটা। সৃষ্টির ব্যাপারটা বোঝা গেল তো, ক্যালকুলেশনটা? হ্যালো, আমি বলছি যে ধরো আগে পিবিএস এর ব্যাপারটা বুঝেছো তো, পিবিএস এ যে একটা অক্সিজেন ছিল না, পিবিএস এর পরে চারটে অক্সিজেন হলো, ওই ব্যাপারটা বোঝা গেল তো? আমি বলছি H2O2 টা যখন ডিকম্পোজ করে অক্সিডেশনের সময়, মানে ও নিজে রিডিউস হচ্ছে, ঠিক আছে, তখন ও একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করছে, তাহলে একটা H2O2 একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে। তাহলে সেই ন্যাসেন্ট অক্সিজেনগুলো কোথায় যাবে, কোন একটা রিডিউসিং এজেন্ট যার কাছে অক্সিজেনের ডেফিসিয়েন্সি আছে তার কাছে গিয়ে ঢুকবে। এবার যতগুলো ডেফিসিট আছে, যতগুলো রিকোয়ারমেন্ট আছে, সেটা আমি কিভাবে বুঝবো না, প্রোডাক্ট আর সাবস্ট্রেটটাকে কম্পেয়ার করে, যে প্রোডাক্টে কতগুলো অক্সিজেন আছে, সাবস্ট্রেটে কতগুলো অক্সিজেন আছে, আর যতগুলো অক্সিজেন দরকার ততগুলো আমি H2O2 আনবো, কারণ একটা থেকে একটাই পাওয়া যাচ্ছে, একটা H2O2 থেকে একটাই অক্সিজেন পাওয়া যাচ্ছে। তাহলে PbSO4 হচ্ছে, তাহলে ওর দরকার চারটে, তাহলে চারটে H2O2 কে আমি ডাকছি, প্রত্যেকটা একটা করে অক্সিজেন নিচ্ছি, চারটে H2O2 চারটে H2 হচ্ছে, একটা অক্সিজেন PbSটাকে PbSO4 করে দিচ্ছে। সিমিলার ওয়েতে যখন NaNO2 আছে, সেটা NaNO3 হচ্ছে, তাহলে ওখানে কটা অক্সিজেন দরকার, একটাই, কারণ দুটো অলরেডি প্রেজেন্ট, আরেকটা হলে ওটা 3 হয়ে যাবে। তাই জন্য আমি একটাই H2O2 কে রেখেছি, ও নিজে H2O হয়েছে, একটা অক্সিজেন NaNO2 কে NaNO3 করে দিয়েছে। ওকে, আর কি কখন হতে পারে, আর হচ্ছে এবার হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে চুরি করবো, এই তোকে হাইড্রোজেন আছে দে আমাকে বেটা, দিবি মানে হাইড্রোজেন দরকার, আমি ওয়াটার বানাবো, ঠিক আছে। তা কোনো একটা জায়গায় এখানে হাইড্রোজেনকে দেখবে, সেখান থেকে হাইড্রোজেন চুরি করে নিজে ওয়াটার বানানোর চেষ্টা করবে, মানে এই চাই, তার সঙ্গে যদি H2O2 দাও, তাহলে H2O2 নিয়ে H2O হয়ে গেল, আর এই জায়গায় হাইড্রোজেনগুলো নিয়ে কি করলো, আরেকটা H2O বানালো, যার হাইড্রোজেনগুলো এসছে এইটাই থেকে, আর অক্সিজেনটা এসছে পারঅক্সাইড থেকে, আর বাকি আয়োডিনগুলো কি হলো, আয়োডিন গ্যাস হয়ে গেল। তাহলে এখানে কতগুলো H আর কতগুলো I দরকার, I একটা দরকার, কি করে একটা দরকার, I2, হ্যাঁ, আর কাছে I এখানে একটা আছে, ওইভাবে বলেন না, মাল্টিপ্লাই করো, ডাবল করবে না, মানে দুটো দরকার, দুটো, তাহলে এদিকে 2, অ্যাড করবে না, মাল্টিপ্লাই করো, এদিকে I2 হয়েছে, ওদিকে দুটো দরকার, একটা আছে ইন্টু 2, ঠিক আছে, দরকার বলতে দুটো, একটা আছে আর একটা দরকার, এরকম নয় কিন্তু কেসটা, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেন চুরি করার কাজ করে, এখানে আগেটা অক্সিজেন সাপ্লাই করছিল, কম আছে নে, হাইড্রোজেন আছে দে, নিজেই নিচ্ছে। আর থার্ড হচ্ছে যেটা দরকার সেটা পারঅক্সাইডের কাছে নেই, যেমন ধরো FeSO4 চাইছে Fe2SO4 হতে, ওর ইচ্ছা কি Fe2SO4 হবে, তো ওর একটা সালফেট দরকার, সেটা সালফেটটা H2O2 কাছে নেই, ঠিক আছে, কিন্তু H2O2 জানে কার কাছে সালফেট পাওয়া যায়, ও সালফেট এসে বলছে এই ওকে তো সালফেটটা দিয়ে দাও, হ্যাঁ মন্দ আছে নাকি,
আমি সালফেট দিতে পারবো, হাইড্রোজেনগুলো কী করবে? তো হাইড্রোজেনগুলো আমি নিয়ে নিচ্ছি, মানে ও সুপারই দিচ্ছে, ঠিক আছে? এই হয়ে যা, ওর সঙ্গে লেগে যা, তো হাইড্রোজেন আমি নিয়েছি, যা যা, ঠিক আছে? তো H2O2টা নিচে হলো H2O, আর SO4টা দুটো FeSO4 এর সঙ্গে লেগে Fe2SO4 করে দিল। দুটো FeSO4 দুটো Fe দুটো SO4 ছিলই, আরেকটা SO4 করলে Fe2SO4 আর নিচের যে এক্সেস অক্সিজেনটা রয়েছে সেটা H2SO4 এর হাইড্রোজেনের সাথে আরেকটা জল বানিয়ে দিল। দেখে নাও, কালারটা দেখে বুঝে নাও ওটা কোথায় গেছে। ওকে, তো এরকমভাবে ও হাইড্রোজেন অক্সিজেন দিতে পারে অনেককে। ওর নিচে হাইড্রোজেন লোভ আছে, তো অক্সিজেন কম থাকলে অক্সিজেন বাড়াবে, হাইড্রোজেন বেশি থাকলে হাইড্রোজেন চুরি করে নেবে। আর যদি কোথাও কোনো কিছু কেউ অক্সিডেশন করতে চায়, অন্য একজনকে সুপারি দেবে তাকে অক্সিডাইজ করা, তার থেকে হাইড্রোজেনগুলো নিজে নিয়ে নেবে। ঠিক আছে, মানে এর দিয়ে একদম ডন। আর নাম্বার ডি, রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং এজেন্ট। এখানে কি করছে? এখানে H2O2টা ভাঙছে হচ্ছে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেনে আর নিজে O2 তৈরি করছে। আগেটাও H2O আর অক্সিজেন তৈরি করছিল, এখানেও H আর O2 তৈরি করছে। মানে এখানে অক্সিজেনের অক্সিজেন -2 ছিল, -1 ছিল, এখানে 0 হয়েছে। তাহলে কি বলতে পারি? এটা অক্সিডেশন হয়েছে। তাহলে ও নিজে কি? ও নিজে রিডিউসিং এজেন্ট। আমার যদি অক্সিডেশন হয় তখন আমি অন্য কারো থেকে কারোকে ডিপ্রাইভ করে আমার নিজেকে এনরিচ করেছি, তাহলে আমি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, একটা ফেমাস এক্সাম্পল দিয়ে দিই, KMnO4 এর রিয়াকশন। একটা অক্সিডাইজ এজেন্ট, স্ট্রং অক্সিডেন্ট KMnO4। তাহলে KMnO4 ভাঙছে হচ্ছে K2O প্লাস 2MnO প্লাস 5খানা ন্যাসেন্ট অক্সিজেনে, 2খানা KMnO4 যদি তুমি নাও, এই 5খানা ন্যাসেন্ট অক্সিজেনে 10খানা ন্যাসেন্ট হাইড্রোজেন চাই, তবেই সে 5খানা H2O করতে পারে। ক্লিয়ার? তো 10খানা H2O2 ভেঙে গেল 10খানা ন্যাসেন্ট হাইড্রোজেনে, আর 5খানা H2O2 বলছি, ভুল করলাম, 5টা H2O2 10খানা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করবো, কারণ একটা H2O2 থেকে দুটো হাইড্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, K2Oটা H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করে H2O আর K2SO4 বানাবে, আর 2খানা MnO সিমিলারলি H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করে দুটো H2O আর MnSO4 বানাবে 2খানা, কারণ 2খানা SO4 ইউজ হয়েছে, 2খানা Mn আছে। আর এই 5টা লাইনকে তুমি অ্যাড করো, তা তোমার অক্সিজেন অক্সিজেন কেটে যায়, হাইড্রোজেন হাইড্রোজেন কেটে যায়, K2O কেটে যায়, আর MnO কেটে যায়। কি করলাম দেখো, KMnO4 ডিকম্পোজ, H2O formed from nascent oxygen, H2O2 decomposed to form nascent hydrogen. K2O reacts with acid and K2O forms salt and water, আর MnO also forms salt and water. ঠিক আছে, এই 5টা স্টেপ এই সাইডটা করবে, এই সাইডটা নিজে বানানোর চেষ্টা করবে, ওইটা দেখে দেখে, মানে ওই যেগুলো লিখে দিচ্ছি ওইটা দেখে দেখে, এইটা দেখে দেখে না করে, যেগুলো কমন আছে সেগুলো কেটে ক্যান্সেল করে দাও, তাই যেটুকুনি পড়ে থাকে দ্যাট ইজ ইয়োর
final reaction 2 KMnO4 plus 5H2O2 plus 3H2SO4 সেটা হচ্ছে তো এখানে এখানে দুটো হবে অবশ্য 2 আর এখানে 1 gives you K2SO4 2MnSO4 8H2O plus 5H 8 মানে এখানে দুটো এখানে একটা এখানে পাঁচটা okay so that's all about